কেমিস্ট্রি ক্লাস শেষ হয়ে যাবার পর বেরোলাম। তখন ভাবলাম কাকলি আমার সাথে থাকবে, কিন্তু সে অন্য বন্ধুদের সঙ্গে আমার পাশ কাটিয়ে বেরিয়ে গেল। অল্প সময়ের মধ্যেই ক্লাস ও সামনের দালান খালি হয়ে গেল। একটু দাঁড়িয়ে চিন্তা করলাম কি করে কাকলির সঙ্গে কথা বলা যায়। মনটা একটু খারাপ লাগছিল। সে কি জানে না আমার ওর প্রতি কেমন মনোভাব? আমার প্রেমের একটু আভাসও কি সে পায় না? আমার ভালোবাসা কি এত ঠুনকো ও হালকা যে বোঝা মুশকিল? এরকম উপেক্ষা করার কোনো মানেই হয় না। আমার প্রিয়জনের জন্য সেরা উপহার, এটা মানতে হবে। আমি বড় কষ্টে আছি। কাকলি আমার মনে সব সময় বিদ্যমান। অনেক রাতে ঘুম হয় না। দিনের বেলা যখন কোনোভাবে ওর সাথে একা থাকার সুযোগ আসে, আমার হৃদয়ে এমন তোলপাড় হয়, আমি ঠিকভাবে কথা বলতে পারি না। মাথাটাও কেমন জানি গুলিয়ে যায়। কাকলির রূপ কলেজের বহু চর্চিত ব্যাপার। ওর কালো টানা চোখ, গোলাপি অধর, ফর্সা ত্বক, তার সাথে লম্বা কোঁকড়ানো চুল এবং একখানা গঠন দেখলে মনে হয় ভগবান যত্ন করে ওকে সৃষ্টি করেছে। তখন কাকলির মিষ্টি স্বভাব ও হাস্যোজ্জ্বল মুখ সবার মন জয় করে। হয়তো অনেকেই সেই সুন্দরী মেয়েটার প্রেমে পড়েছে, কিন্তু মনে হয় সর্বাধিক ভালোবাসা শুধুই আমার। এ সময় আমার ভীষণ মনে হচ্ছিল তার সঙ্গে দেখা করি। ও যা থাকে কপালে, ওকে আমার প্রেম নিবেদন করি, ওকে নিজের করি। মনে আশা আছে সে আমাকে অস্বীকার করবে না। আমি ওর বন্ধু সুপ্রিয়াকে মোবাইল ফোনে করলাম। আমি ওর বান্ধবী সুপ্রিয়াকে মোবাইলে ফোন করলাম। বললাম, কাকলি কোথায় আছে বলতে পারো? ওর সাথে আমার দেখা করা খুব জরুরি। সুপ্রিয়া আমাকে সবসময় সাহায্য করে। সে বলল, ধীমান, ওর শরীর সামান্য খারাপ, এখন হোস্টেলে চলে গেছে। এটা আমি জানতাম না। যাই হোক, আমি ওর সাথে দেখা করব, এটা জানিয়ে কলেজ থেকে বেরিয়ে এলাম। সুপ্রিয়া যদি পারে তাহলে কাকলিকে খবর দিয়ে দেবে। আমার মনে দ্বন্দ্ব চলছিল। কাকলির হোস্টেলে যাওয়া উচিত হবে না, কিন্তু চিন্তা করে মনে হলো এখন গিয়ে চেষ্টা করে দেখি। যদি আমার সাথে দেখা করতে না চায় তাহলে ফিরে যাব। ওর কাছে যদি না যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু মনটাও বিক্ষিপ্ত হয়ে থাকবে। নিজের হোন্ডা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। কাকলি প্রায় 10 কিলোমিটার দূরে থাকে, শহরের অন্য প্রান্তে। সময় লাগবে, ট্রাফিকও প্রচুর। কে জানে, যদি আমার ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে দেখা হয়ে যাবে এবং আমি প্রথমবার আমার হৃদয় খুলে প্রেম নিবেদন করতে পারবো। যখন কাকলির হোস্টেলে পৌঁছালাম তখন বিকেল 5:30 বাজে। শীতের রোদ প্রায় ক্ষীণ হয়ে এসেছে। ঠান্ডা হাওয়া বেশ জোরে চলছে। আমার শরীর মন দুটোই কাঁপছে। এরকম আমার সাধারণত হয় না, কিন্তু আজকের অবস্থাটা অন্যরকম। মোটরসাইকেল একটু দূরে রেখে আস্তে আস্তে বিল্ডিং এর দিকে এগিয়ে গেলাম। জানতাম ও ফার্স্ট ফ্লোরেই থাকে। উপরের দিকে তাকাতে কাকলির ঘরের জানালা দেখা গেল। সেটা খোলা ছিল। খোলা পর্দা হাওয়ায় মৃদুভাবে দুলছিল। হালকা সূর্যরশ্মি পুরো জায়গাটা সোনালী রঙে প্রজ্বলিত করেছিল। খুব সুন্দর একটা দৃশ্য, যেমন কাকলির রূপ। দাঁড়িয়ে রইলাম সেইভাবে।
অন্যরা হয়তো ভাবছে কেন একটা লোক মহিলার হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এসব নিয়ে কিছুই ভাবছি না। মনে তখন কাকলি চেয়ে আছে। দেখছিলাম জানালার কিছু ভেতরে। কাকলি হেঁটে গেল, তার কিছুক্ষণ পর আবার উল্টো দিকে গেল। কয়েক মুহূর্তের জন্য জানালার সামনে দাঁড়ালো। তখন সূর্যের আলোতে মুখটা প্রজ্বলিত হয়ে উঠল, যেন একটি দেবীর মুখমণ্ডল। সেই মুহূর্তে আমার মনের অবস্থা বর্ণনা করা মুশকিল, তবে এটা নিশ্চয় বলা যায় আমার দ্রুত বক্ষ স্পন্দন শুনতে পারছিলাম। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত সেটাই ভাবছিলাম। যখন মনে হলো এখানে আর থাকা উচিত নয়, তখন আমি ধীরে ধীরে কিছু দূরে রাস্তার ডান দিকে একটি পার্কের দিকে চলতে শুরু করলাম। ওখানে বসে ভাবতে হবে আমার পরের পরিকল্পনা কি হবে। কয়েক মিনিট পর পার্কে ঢুকে পশ্চিম দিকের একটি কোণে একটি খালি বেঞ্চে দেখি এগিয়ে গেলাম। কয়েক মিনিট পর পার্কে ঢুকে পশ্চিম দিকের এক কোণে একটি খালি বেঞ্চ দেখে এগিয়ে গেলাম। পাশের বেঞ্চে একটি মেয়ে বসে আছে, অন্যদিকে মুখ ঘোরানো। তাতে কিছু এসে যায় না, আমার প্রাইভেসি কেউ নষ্ট করতে পারবে না। এর মধ্যে শীতের সন্ধে হয়ে এসেছে, অন্ধকারও দ্রুত ঘনিয়ে আসছে। বসবার পর আমি কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম। কেন জানি, হয়তো চিন্তাধারা সামলাবার জন্য। চোখ মেলে যখন দেখলাম, তখন দৃষ্টি গেল পাশের বেঞ্চের দিকে, যেখানে সেই মেয়েটি বসে আছে। অন্ধকার আরো যেন একটু গভীর। মেয়েটার মুখ খুব অস্পষ্ট লাগছে, কিন্তু আমি তাকে দেখে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। করে সম্ভব? এই মেয়েটা তো কাকলি। তার পরনে গোলাপি সালোয়ার কামিজ, ওটা ওর প্রিয় ড্রেস জানতাম। আমি উঠে এগিয়ে গিয়ে মেয়েটি মাথা নিচু করে ওর খোলা চুল দিয়ে মুখটা প্রায় ঢেকে রেখেছিল। মেয়েটি মাথা নিচু করে ওর খোলা চুল দিয়ে মুখটা প্রায় ঢেকে রেখেছিল। আমি বললাম, এ কি কাকলি, তুমি এখানে? কিছুক্ষণ আগেই তো তুমি হোস্টেলে ছিলে, এর মধ্যে এত তাড়াতাড়ি এলে কিভাবে? মেয়েটি কোনো উত্তর দিল না, নিশ্চল হয়ে বসে আছে। আমি কি করব বুঝতে না পেরে তাকিয়ে আছি। এমন সময়ে সে অসম্ভব ব্যাপারটা হলো। আমার চোখের সামনে সেই আধা অন্ধকারে কাকলি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। প্রথমে নিচের শরীর, তারপর মাঝের, শেষে মাথাও অদৃশ্য হয়ে যাচ্ছিল, এবং দুটো চোখ সর্বশেষে বিলুপ্ত হওয়ার আগে আমার দিকে তাকিয়েছিল। তাতে কোনো সন্দেহ নেই। এসব দেখে ও উপলব্ধি করে আমার মন ভয়ে কুঁকড়ে গেল, হৃদয় কম্পিত হতে লাগলো ও মুখ শুকিয়ে গেল। খালি বেঞ্চের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কি করব সেটা বুঝতে পারছিলাম না। এটা কয়েক মুহূর্তের জন্য। তারপর আতঙ্কে চারিদিকে তাকালাম, দেখলাম কেউ কোথাও নেই। আমি ঘুরে প্রায় দৌড়ে পার্কের গেট দিয়ে বেরিয়ে গেলাম। নিঃশ্বাস থেমে থেমে বেরোচ্ছে, আর হাত পা তখন কাঁপছে। একটু এগিয়ে ফুটপাতের উপর একটা বড় পাথর পেয়ে বসে পড়লাম। সামান্য বসে থাকবার পর নিজেকে একটু সংযম করলাম। কি হলো? এটা কি কোনো একটি ভৌতিক ব্যাপার, নাকি অশরীরী? এখনই আমার ওর হোস্টেলে গিয়ে দেখা করা কি উচিত হবে? সে কি ওখানে থাকবে? আর সময় নষ্ট না করে মনে জোর নিয়ে ওর হোস্টেলের দিকে এগোলাম। তখন প্রায় রাত হয়ে গেছে, তাই আলো জ্বলে উঠেছে, দোকানগুলো ঝলমল করছে, অনেক লোক আসা যাওয়া করছে, রীতিমতো ভিড়। মনেই হচ্ছে না যে এরকম একটি অবাস্তব ব্যাপার হয়েছে।
পাশের পার্কে পৌঁছে কাকলিকে ডাকলাম। ওকে দেখে মনে হলো না যে কিছু হয়েছে। হালকা মেকআপ, পরনে জিন্স ও সাদা টপস। সেই অশরীরী তো গোলাপি সালোয়ার কামিজ পরনে ছিল। সেটা কি সত্যি অশরীরী নাকি কাকলি নিচে? আমি কি চোখে ভুল দেখেছি? এরই মধ্যে তাহলে ড্রেস চেঞ্জ করবে কিভাবে? শান্তভাবেই কাকলি আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ধীমান, হঠাৎ এই সময়? কখনো তো আমার এখানে আসনি। আমি নিজেকে সামনেই বললাম, তোমার সাথে জরুরি কথা আছে। রাস্তার ওপারে কফি শপে যাবে কি? কে জানে, হয়তো আমার চেহারা দেখে এবং গলার স্বর শুনেও বুঝতে পারলো আমার মানসিক অবস্থা। সেজন্য কথা না বাড়িয়ে আমার সাথে বেরিয়ে এলো। কফি অর্ডার দিয়ে আমি কিছুক্ষণ কিছু বলতেই পারলাম না। ও বলল, মনে হচ্ছে তোমার কোনো বিপদ হয়েছে। কি হলো? আমার কি সাহায্য দরকার তোমার? কফি আসার পর এক চুমুক দিয়ে আমার গলা একটু খুললো। তোমাকে আধ ঘন্টা আগে নিকটবর্তী পার্কে দেখলাম। আমার কণ্ঠস্বর যেন আটকে গেল। আবারও শুরু করলাম। তোমার সাথে কথা বলবার আগে তুমি অদ্ভুতভাবে খোলা বাতাসে মিলে গেলে। তার আগে তুমি পার্কে কখন ও কেমন ভাবে এলে আমি বুঝতে পারলাম না। তার মিনিট 5 আগে তোমাকে হোস্টেলের ঘরে দেখেছি। এরই মধ্যে আমার আগে ওখানে কি করে তুমি পৌঁছলে? আমার অজান্তে যখন একটাই রাস্তা, তার উপরে আমি হাঁটছিলাম। এটা কি আমার দেখার ভুল, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? তারপর আর কি বলেছিলাম তার মনে করতে পারলাম না। এরপর আমি চুপ করে কাকলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। প্রথমে সে কিছুই বলল না। তারপর আমার চোখের উপরে চোখ রেখে আলতো ভাবে বলল, প্রথমে জিজ্ঞেস করি, তুমি আমার হোস্টেলে এসেছিলে কেন? আমি ঢোক গিললাম। এবার আমার প্রেম নিবেদনের সময় এসেছে। এই অদ্ভুত অভিজ্ঞতা আমার ইচ্ছেকে সামান্য স্থগিত করেছিল। নিজেকে সামলিয়ে মনে কথা বলতে হবে। কাকলিকে বললাম, কাকলি, তুমি বুঝতে পারো তোমার প্রতি আমার কি মনোভাব? সে প্রশ্ন করল, কি? আমি তো ঠিক জানি না। আমার বুকের ধুকপুকুনি আবার শুরু হয়েছে। আমি বললাম, কাকলি, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি চাই। আমি তোমার। তুমি কি আমাকে চাও? প্লিজ না বলো না, তাহলে আমি শেষ হয়ে যাব। সে আমার দিকে চেয়ে সামান্য হাসলো। পাগল ছেলে। তোমার আমার প্রতি এমনই আবেগ। সবসময় আমাকে দেখছো। যেখানে দেখা সম্ভব হয়তো না, সেখানে দেখছো। এই বলে কাকলি নিজের কফি শেষ করে উঠে পড়ল। বলল, পরে দেখা হবে। আমি কিছুই বলতে পারলাম না। ওর চলে যাওয়া দেখতে লাগলাম। কিন্তু আমার মন খুব খারাপ হয়ে গেল। সব দিক থেকেই আমার দুর্ভাগ্য। কোনো ব্যাপারই ঠিক হচ্ছে না। কাকলি আমার প্রেম স্বীকার করছে না। এরপর সে অশরীরী ভয়াবহ অভিজ্ঞতা, যার কারণে উত্তর বা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। আমি কি করব? এইসব ভাবতে ভাবতে কফি হাউস থেকে বেরিয়ে উল্টো ফুটপাতে যাওয়ার জন্য বাজারের বড় রাস্তায় নামলাম। এমন সময় দেখলাম একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করছে এবং আমি সে চলন্ত গাড়ির সামনে এসে গেছি। পুরো ঘটনা যেন মুহূর্তের মধ্যে হয়ে গেল। আমার মৃত্যু হয়তো অবধারিত, কিন্তু না, একটা প্রবল ধাক্কা খেয়ে আমি ছিটকে পড়লাম। মাথায় সামান্য চোট লাগলো, তবে প্রাণে বেঁচে গেলাম। দুটো গাড়ির ব্রেকের কর্কশ আওয়াজ ও আশেপাশের লোকদের চেঁচামেচি আমার মন আচ্ছন্ন করে দিল। কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর দেখলাম
ভিড়ের মধ্য দিয়ে একটি মেয়ে হেঁটে চলে যাচ্ছে। সে আর কেউ নাই, কাকলি অথবা তার অশ্বরিদি। ওর পরনে গোলাপি সালোয়ার কামিজ, কিন্তু কাকলি তো সামান্য আগে জিন্স ও টপস পরেছিল। এত তাড়াতাড়ি আবার ড্রেস বদলালো কিভাবে? আমি আর কিছু ভাবতেই পারছি না। তবে মনে হচ্ছে সেই মেয়েটা নিশ্চয় আমার প্রাণ বাঁচালো। কিন্তু কেন? এইসবের উত্তর কাকলির কাছেই আছে। এই মুহূর্তে ওর সাথে আমার কথা বলা দরকার। ওকে ডাকতে হবে। আবার সেই কফি হাউসে ফিরে গেলাম। কাকলি আমার সামনে বসে, আবার 2 কাপ কফি আমাদের সামনে। কিন্তু কাকলি এখনো জিন্স ও টপস পরে আছে। এই বিপদের ঘটনা বিস্তারিত ভাবে বললাম। দুটো আলাদা ড্রেসের ব্যাপারটাও বললাম। এবার সে বলতে শুরু করলো, ধীমান, তুমি জানো না 2 মাস আগে একটা আশ্চর্য পরিবর্তন এসেছিল আমার জীবনে। বুঝতে পারলাম একটা ছায়া মেয়ে আমার ভেতর থেকে বেরিয়ে এসেছে। সেটা এমন অজানা অনুভূতি, বোঝানো সম্ভব নয়। দেখতে একেবারেই আমার মতো। সে কখন আবির্ভূত হয় আমি বলতে পারবো না। তবে মনে হয় যখন আমি কিছু নিয়ে খুব চিন্তা করি তখনই সে আসে। সে সময় যদি ভাবি কোথাও যাব, তখন এই ছায়া মেয়ে আমার আগে সেখানে পৌঁছে যায়। কেন সেটা বলতে পারবো না। কখন উধাও হয় সেটাও আমি বুঝতে পারি না। এই জটিল সমস্যা নিয়ে অনেক ডাক্তার, মানসিক রোগের চিকিৎসক, তন্ত্র সাধক ইত্যাদিকে দেখালাম, কেউ এটা ঠিক করতে পারলো না। শেষে এক বিদেশের এক্সপার্ট আমাকে বোঝালো এর কোনো চিকিৎসা নেই। প্রাণহানি হয়তো হবে না, তবে এর কোনো নিস্তার নেই। দরকার মতো ব্যাপারটাকে সামলাতে হবে। এটাও সম্ভব যে একদিন আমি এর থেকে মুক্তি পাবো। একটু নিঃশ্বাস নিয়ে কাকলি আবার শুরু করলো, আজ সুপ্রিয়া খবর দিয়েছিল তুমি আমার সাথে দেখা করতে চাও। আমি বুঝতে পারছিলাম তুমি আমাকে প্রেম নিবেদন করবে। তোমাকে যখন হোস্টেলের বাইরে দেখছিলাম তখন ভেবেছিলাম তোমার সঙ্গে পার্কে দেখা করব। তোমার প্রেম আমি বুঝতে পারি। তোমাকে কি বলবো সেই জন্যই আমার মন চিন্তিত ছিল। এরই মধ্যে আমার ছায়া মেয়ে পার্কে পৌঁছে গেছে, যাকে তুমি দেখেছিলে। তোমার কথা শুনে বুঝতে পারি ওর ড্রেস দেখে ও আমার ড্রেস দেখে তুমি বিভ্রান্ত হয়েছ। এটা মনে রেখো, সেই ছায়া মেয়ে যখন প্রথম আবির্ভূত হয় তখন আমি যা ড্রেস পরেছিলাম, আমার যেমন বিন্যাস ছিল সেটাই নিয়েছে। ও সর্বদা সেটাই রাখে। সেই জন্যই তুমি ওকে গোলাপি সালোয়ার কামিজ পরে থাকতে দেখেছ। আমি ড্রেস বদলালেও ছায়া মেয়েটা ড্রেস বদলাবে না। এইসব শুনে আমি তো অবাক। এটা কি করে সম্ভব? কাকলি উত্তর দিল, হ্যাঁ, বহু যুগ ধরে পৃথিবীর নানা জায়গায় এরকম হয়ে থাকে। নরওয়ে দেশেও ঘটনা। ছায়াকে বলে ভার্ডগার। জার্মানি দেশে এটাকে ডিপ্লেঞ্জার বলে। জার্মানি দেশে এটা ডপেলডেঞ্জার বলে। ইংল্যান্ডে ফেজ। আর নানা আকার রয়েছে। এর নানা আকার রয়েছে। আমার পরিস্থিতি, আমি যা করতে পারি, সাইকোলজি আর মানসিকভাবে ছায়া মেয়েটা সেটা করতে পারে। এবার আমি সব বুঝতে পেরেছিলাম। অবিশ্বাস্য কিন্তু সত্য। তার মানে ছায়া মেয়ে আমাকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়েছে। এর অর্থ হলো কাকলি সেই ছায়া মেয়ের মাধ্যমে আমাকে নতুন জীবন দান করেছে। এটা কি আমার প্রেমের উত্তর নাকি? আমি কাকলিকে বললাম, তুমি আমাকে ভালোবাসো কাকলি? এবার বলতে তো কোনো দ্বিধা হলো না।
এবার বলতে আমার কোনো দ্বিধা হলো না। আমি কাকলিকে বললাম, কাকলি তুমি কি আমাকে ভালোবাসো? এবার বলতে আমার কোনো দ্বিধা হলো না।